আজ আন্তর্জাতিক নারী দিবস। আমরা সবাই হৈ হৈ করে মিলিত হয়েছি আজকের দিনটা উদযাপন করব বলে। প্রত্যেক বছরের মতোই আপনারা কান পেতে থাকেন আমাদের কাছে। আমরা বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায় যেসব নারীরা কৃতী, যশস্বী, তাদের সাথে আজকে কথা বলতে আমরা খুব স্বচ্ছন্দ বোধ করি। প্রত্যেক নারীর জীবনে সংগ্রাম আছে, তাদের জীবনের ওঠাপড়া আছে, অধিকার নিয়ে কখনো তাদের সংগ্রাম, কখনো অস্তিত্ব রক্ষার সংগ্রাম, কিন্তু সর্বোপরি তারা যে মেয়ে, তারা যে নারী, তারা যে মহিলা, এইটা প্রমাণ করতে সমাজে কেন এত সমস্যা, এটাই আজকের বিশাল প্রশ্ন, বড় প্রশ্ন। থাকুক সে প্রশ্ন আজকের আন্তর্জাতিক নারী দিবসে। আমাদের অধিকার নিয়ে লড়াই, সে অধিকার আমরা কিভাবে পাব? নিজেদের মতো করে, নাকি কেউ আমাদের দেবে? সেটাই তো অনেক অনেক বড় প্রশ্ন, তাই নয় কি? দেখুন, এইসব প্রশ্ন চলতেই থাকে সারা বছর। কেউ হৈ হৈ রই রই করে যে না না, আবার আলাদা করে নারী দিবসের কি দরকার। এই তর্ক বিতর্কর মাঝেই কিন্তু আমরা দিনটাকে জমিয়ে সেলিব্রেট করি, ওই বিতর্ক উড়িয়ে দিয়ে উৎসবের মতো করে সেলিব্রেট করি। এবার কথা হচ্ছে যে কারা আছে আজকে এই যে বিশেষ অনুষ্ঠান। আপনারা কান পেতেছেন 3টে থেকে 5টা কারা আছে আমাদের সঙ্গে বলবো, তবে তার আগে একটু সুর শুনুন দেখি। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হান, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করির প্রাণ। মুক্ত কর ভয়, দুরহ কাজে নিজের দৃঢ় কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মনে হচ্ছে চিনি চিনি। আর কোথাও কি একটু সংশয় আপনার জাগছে নাকি গলাটা নিয়ে? সংশয় করবেন না কিন্তু, আমাদের সঙ্গে আজকের এই নারী দিবসের অনুষ্ঠানে জমিয়ে জমজমার যে আড্ডা আমরা দেব, সেখানে এত সুন্দর গানটা যে পরিবেশন করলো সে আমাদের সবার প্রিয় মানুষ পৌশালী। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। এরকম একটা সুন্দর প্রেক্ষাপটে আজ এরকম একটা সুন্দর দিনে আমার আহ্বান, ভাল লাগছে, বেশ ভাল লাগছে। আর সব গুণী মানুষদের মাঝখানে বসে আছি। আলোচনার বিষয়টা কিন্তু বেশ শক্তিশালী এবং জোরালো হতে চলেছে, আমি বুঝতে পারছি। সাথে কিন্তু সকলকে থাকতে হবে পুরো আলোচনাটা, সভা যতক্ষণ না শেষ হয়। আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমরা যারা আছি জানি, আমরা গোল করে আমাদের আকাশবাণী স্টুডিওতে বসে আছি। পৌশালীর পাশে যে আছে তাকে ভাবতে গেলে আপনি না একটু বল্লভপুরের রূপকথাটা ভেবে ফেলুন দেখি। হ্যাঁ, ওই যে মেয়েটা, সুন্দরী মেয়েটা, হ্যাঁ হ্যাঁ নায়িকা, তার কথাই বলছি। সেই নায়িকাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত, সুরঙ্গনা। নারী দিবসে তাকেও শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ। আমি খুবই খুশি আজকে এখানে আসতে পেরে। আমি না যতবারই কথা বলতে শুনি তোমাদের, আমার কিরকম একটা লাগে, কারণ এত সুন্দরভাবে কথা বলো, আমার কিরকম মনে হচ্ছে কানে মধু ঢেলে দিচ্ছে। সেটা না আমি একেবারেই পারি না। না, সুরঙ্গনা আমাদের জন্য আজকে বিশেষ দিনে আসার একটা সুবিধা আছে শ্রীতমা, সেটা হচ্ছে সুরঙ্গনা তো একটা প্যাকেজ। মানে একটা মেয়ে কি কি পারে, আগে যদি সেই যখন পাত্র দেখতে যেত পাত্রীকে, কি কি পারে, রান্না পারে, শাড়ি পরতে পারে কিনা, নিজেকে সাজাতে পারে কিনা, গৃহকর্মে নিপুণা কিনা, গান জানে কিনা। এখন সুরঙ্গনা সেই জায়গা থেকে এত দূরে যে ও গান পারে, নাচ পারে, আঁকা পারে, হ্যাঁ, পড়াশোনাটা আবার ভালো, অভিনয়টা ভীষণ ভালো করে, আবার সুন্দরী। এখন এইরকম নারী অন্তত আজকের দিনে ও আসাটা, বিশেষ করে বলবো, এটা কিন্তু আমাদের একটা প্রাপ্তি।
নিশ্চয়ই তাই। পৌশালীর মতনই আর কি। পৌশালীকে পরে তো পৌশালীর মতো করে আমরা সকলের কাছে তুলে ধরবো, সে কথা পরে, কিন্তু আর একজন আছে আমাদের সঙ্গে। এবং তার একটা সংকোচ কাজ করছিল যে এদের মাঝখানে আমি কি বলবো, কিন্তু যখন বলবে আপনারা শুনবেন, সে ঝরঝর করে ঝুলি থেকে যা যা বের করবে সেগুলো না আমাদেরও শুনতে মনে হচ্ছিল এত কিছু এত সহজে বলে দিচ্ছে, ওরে বাবা আমরা তো ভাবতেও পারি না। একেবারে বিনোদন থেকে চলে আসি খেলার ভুবনে, ক্রীড়া জগতে। আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে সুতীর্থা। ধন্যবাদ সবাইকে, আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। সবার মধ্যে সবাই এত গুণী, এত সবার মধ্যে আমি বসতে পেরেছি এই আড্ডায়, ভীষণই ভালো লাগছে। আমাদের ভালো লাগছে যে তোমাকে এখানে আনতে পেরে, তার কারণ তোমার যে প্রাপ্তি সেটা কিন্তু আজকে মহিলাদের জন্য ইন্সপিরেশন। তুমি একটু বলো তোমার অ্যাচিভমেন্ট গুলো একটু বলো। আমি 2009 সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হই। আমি 2004 থেকে খেলা স্টার্ট করি এবং আমি 2009 ন্যাশনাল চ্যাম্পিয়ন, 2014 ন্যাশনাল চ্যাম্পিয়ন, 2017 এবং 19 ন্যাশনাল চ্যাম্পিয়ন। তারপর আমি 2018 সিনিয়র ইন্ডিয়া টিমে ঢুকি এবং কমনওয়েলথ গেমসে গোল্ড পাই। 2020 আমি টোকিও অলিম্পিক্স খেলি। তারপর আমি ন্যাশনাল গেমসে 3টে গোল্ড পাই, তারপর স্যাফ গেমসে 3টে গোল্ড পাই এবং তারপর আমি এশিয়ান গেমসে 2022 ব্রোঞ্জ পাই, যেটা চায়নায় হয়েছিল, এবং আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যারা ছিল আমরা তাদেরকে হারিয়ে ব্রোঞ্জ পাই। তো এইটাই আমার অ্যাচিভমেন্ট। আমার মনে হয় ওই পারে যারা আছেন বা আছো, তারা যেখানে যেভাবে আপনারা যে পজিশনে আছেন সবাই একটা হাত তালি দিন। আমরা তো দিয়ে আপনারাও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয়শ্রীদি, দেখো সুতীর্থা যে জায়গাটাই শেষ করলো, মানে যে লিস্টটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এবছরের আমাদের নারী দিবসের যে বিষয়, মানে বিষয় ভাবনা, যে মেয়েদেরকে এগিয়ে দেওয়ার জন্য তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে, তাদের এগিয়ে দেওয়ার লক্ষ্যে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সুদৃঢ় করতে হবে। এই যে অর্থাৎ বাবা মায়ের যদি এতখানি এগিয়ে দেওয়া না থাকে, তাহলে এত সহজে এতগুলো লিস্ট বোধহয় এসে যায় না। ঠিক। এবং এই জায়গা থেকেই আমি একদম পৌশালীর কাছে যেতে চাইছি, যে পরিবেশ এবং পরিস্থিতি তোমার যদি সহায়ক না হয়, তাহলে পৌশালী হতে পারে না, বা সুরঙ্গনা হতে পারে না, বা সুতীর্থা হতে পারে না। তাদের কোথাও একটা যদি পেছনে বাধা থাকে, এবং পরিবেশ বলতে বাবা মা প্রথমেই নিশ্চয়ই স্বপ্ন দেখিয়েছেন যে তোমাকে স্বনির্ভর হতে হবে অর্থনৈতিকভাবে। স্বনির্ভর বলতে ওটাই শেষ কথা, অর্থনীতির স্বনির্ভরতা। একটু বলো তোমার সেইভাবে বড় হওয়াটা। দেখো, আমার বড় হওয়াটা হচ্ছে, আমি খুব খুব সাধারণ বাড়ির একজন মানে মহিলা, যদি বলো তাহলে এখন মহিলাই মেয়ে। আমার বাবা মার আমাকে কখনো এইভাবে চাপিয়ে দেওয়া, যেটা যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, উকিল হতে হবে, মানে এটা খুব মানে স্পেসিফিক কতগুলো সাবজেক্ট, যেটা দেখে যেটা শুনে মানুষ বড় হচ্ছে, এবং সেটাই একটা মানসিক একটা ব্যাপার যে এটা না হলে আর কিছু হয় না, কোনো অস্তিত্ব থাকে না, ছেলে মেয়ে নির্বিশেষে। কিন্তু আমার বাড়িতে একটু এক্সেপশনাল, একটু বলবো না পুরোটাই এক্সেপশনাল। আমার মেয়ে গান গাইবে, আমি ছোটবেলা থেকে গান গাইছি, 3.5 বছর বয়স থেকে আমি গান গাইছি। সেই জায়গা থেকে আমি যখন বাবার হাত ধরে বাজার করতে যেতাম, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, আমার তখন বয়স 3.5 বছর। তখন ওই যে পরিবেশ, পাড়ার লোকেরা এসে বলল, মিস্টার ব্যানার্জি মেয়ে যেন গানটা না ছাড়ে, এই যে মন্ত্রটা কানে ঢুকলো, সেই মন্ত্রটা কিন্তু আমার কানেও দেওয়া হলো যে মাম্মা, আমার নিকনেম যেটা ডাকে বাড়ির লোক, তুমি কিন্তু গানটা ছেড়ো না। কিন্তু এমন নয় যে আমার বাধা আসেনি, শুধু বাবা মা চেয়েছিল, এটাও যেমন আমার কাছে বড় পাওয়া, আত্মীয় স্বজন, পাড়ার লোক, বন্ধু বান্ধব, আরো আমাদের যে সমাজ, আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা কোনো কিছুই কিন্তু উপেক্ষা করতে পারি না, আমাদের কোথাও একটা লিমিটের মধ্যে থাকতে হয়। মেয়ে গান করছে, বিসিএস অফিসার নয় কেন? হ্যাঁ, কেন গান, বিয়ে দিতে পারবেন তো, ওই একটা ট্যাবও মেয়েদের, বিয়ে করো চলে যাও, গান শিখে কি হবে। ঠিক। কৌশলী, আমার একটা জিনিস মনে হচ্ছে যে তোমার যেখান থেকে বড় হওয়া, তুমি তো একেবারে খাস কলকাতায় বড় হওনি, একদমই না। তো সেইখান থেকে এই স্বপ্নগুলোকে সার্থক করা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। নিশ্চয়ই ছিল, অবশ্যই, এখনো আছে গো, এখনো আছে। হ্যাঁ, কিন্তু জায়গাটা তো একটা তোমাকে সহায়ক হয়, তোমার কিন্তু সুযোগগুলো পাওয়া অনেক সুবিধে হয়। কলকাতায় যারা বড় হয় তাদের ইচ্ছের সাথে সুযোগের একটা সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু তুমি চিত্তরঞ্জনে জন্মেছ, বড় হয়েছ,
এবং সেখান থেকে কলকাতার দূরত্বটা যথেষ্ট, বা শান্তিনিকেতনের দূরত্বটাও যথেষ্ট। সেই জার্নিটা একটু বলো। উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি চিত্তরঞ্জনে পড়াশোনা করেছি। আমি ডিভিগার্লস এর মেয়ে। যিনি কথা বলছেন আমার সঙ্গে তিনিও কিন্তু ডিভিগার্লস এর মেয়ে, আপনাদেরকে জানিয়ে রাখি একটু ছোট্ট করে। ওই জন্য ভীষণ সংবেদনশীল পূর্ণ একটা কনভারসেশন, সংলাপ চলছে আকাশবাণীর এরকম একটা প্ল্যাটফর্মে। ভীষণ ছোট শহর, আমরা সবাই জানি আসানসোল চিত্তরঞ্জন অত্যন্ত একটা ছোট শহর। তার থেকে একটু বড় শহর শান্তিনিকেতনে আমার বিশ্বভারতী। আমার বাবা একটাই ইউনিভার্সিটি থেকে ফর্ম তুলেছিল, দ্যাট ইজ বিশ্বভারতী। সেখানে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স করেছি এবং প্রচুর কথা আমার বাবা মাকে শুনতে হয়েছে। এটা কোনো সাবজেক্ট কেন বাংলা নয়, কেন কেন অঙ্ক নয়, কেন কেন সায়েন্স নয়, কেন কেন ইতিহাস নয়, কেন কেন গান নিয়ে পড়াশোনা করেছে। দাদা, আপনি কিন্তু মেয়ের বিয়ে দিতে পারবেন না, দিস ইজ আ ট্যাবু। রাইট। এই একটা ট্যাবো না, আজকে কথার প্রসঙ্গে এই ট্যাবোটা এলো। এই ট্যাবোটা যেদিন ছাড়বে সেদিন এই নারী দিবস কেন উদযাপন করছি এই প্রসঙ্গটাই একদিন আলোচনা হবে না। ঠিক। শান্তিনিকেতনে আমি যখন পড়াশোনা করেছি, বাধা তো সারা জীবন। মানে আমাকে আমার টিচার বলতেন যে এটা একটা মরণ খেলা, জীবন হচ্ছে একটা মানে ওই যে সার্কাসের যে মরণ খেলা দেয়, সে আমরা সবাই এই মরণ খেলায় নেমেছি। যদি তুমি নিজে সার্ভাইভ করতে পারো তাহলে তুমি বাঁচবে, আদারওয়াইজ তুমি মরে যাবে। এর মাঝখান বলে কিছু হয় না। ঠিক। জীবনটা কিন্তু তাই। বরাবরই আমার একটা মনের মধ্যে ধারণা হয়ে গেছিল যে মেয়েদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতেই হবে। যদি না হয় তাহলে একটা ফাঁক থেকে যাবে সমাজে। ফাঁক মানে সেটা দুর্বলতা, সেইখানে লোকে আঘাতটা করে। আমি আমার জীবনে এমন কোনো ফাঁক রাখবো না যে তুমি এসে সেটা আমার পূরণ করবে। ঠিক। এবার একটু আসি সুরঙ্গনার কাছে। ঠিক যে লড়াইয়ের কথা ধরো পৌশালী বলল, তার একেবারে বিপরীত একটা জায়গায় কিন্তু সুরঙ্গনা বাস করে। কারণ সুরঙ্গনার বেড়ে ওঠা কলকাতা শহরে, এবং এমন একটা পরিবারে সে বেড়ে উঠেছে যেখানে কিন্তু নারীরা অর্থনৈতিকভাবে মানে নারীরা এগিয়ে থেকেছে, সেরকম একটা পরিমণ্ডলে তোমার বড় হওয়া। তো এই যে সংগ্রামের চিত্র বা যে ট্যাবুটার কথা আমরা বলছি, সেটা তুমি ছোটবেলা থেকে পাওনি। তাহলে আজকের এই সময় দাঁড়িয়ে বা ধরো পরবর্তীতে যখন তোমার কাজে এগিয়েছো, তখন সংগ্রামটা বা লড়াইটা কি চোখে দেখেছো? আমি সত্যি সেইভাবে দেখতে গেলে খুবই প্রিভিলেজড, কারণ অর্থনৈতিক স্বনির্ভরতাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা আমার বাড়িতে প্রবলভাবে ছিল। সেটা আমি কখনো আলাদা করে দেখিনি যে আচ্ছা আমার বাড়িতে তো মহিলারা প্রত্যেকেই আর্ন করে। আমি দেখেছি মা বাবা দুজনেই করেন, চাকরি করেন এবং তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমি দেখেছি আমার দাদু দিদাও তাই। আমি যাদের কথাই শুনেছি না কেন আমার পরিবারে, তারা নারী হোক পুরুষ হোক যেই হোক, তারা আর্ন করে, তারা নিজেদের জীবিকা নিজেরা অর্জন করেন। এটা আমার কাছে খুব স্বাভাবিক ছিল। কাজেই আমি যখন আস্তে আস্তে বেড়ে উঠি, যখন আমার পরিবেশের দিকে তাকাই, আমার বন্ধু বান্ধব এবং তাদের পরিবারের দিকে তাকাই, তখন আমার কাছে ইনইকুয়ালিটিগুলো খুব চোখে পড়ে যায়। যারা হোম মেকার, আমরা এখন যে শব্দগুলো ব্যবহার করি সেটা নিয়ে অনেক বেশি সচেতন হয়েছি। কাজেই হোম মেকার শব্দটা খুব ইম্পর্টেন্ট সেখানে। তাদেরকে কোনোভাবে ছোট করা নয়, তারাও নিজেদের মর্যাদাটা ডিজার্ভ করে। এবং আমি সেই ইকুয়ালিটিটা বরাবর দেখেছি। কাজেই আমার চোখে পড়তো সবসময়, আমি যদি কোনো জায়গায় কোনো ইনইকুয়ালিটি দেখতাম, সেটা আমার থেকেও বেশি বলবো যে আমি সারাক্ষণ সেটা আমার পরিবেশে যেই থাকতো না কেন আমার কাছে, আমি তাদেরকে পয়েন্ট আউট করতে থাকতাম। সেটা বোধহয় তাদের জন্য একটা পয়েন্টে গিয়ে যেরকম একটু বিরক্তিকর হয়ে গেছিল, কিন্তু একটা সময়ের পর তারা বুঝতে পেরেছিল যে আমি কেন বারবার এটা বলছি। কারণ আমার শিক্ষাটা, যে সমাজটা আসলে কিরকম, সেই বিষয়টা আমি বাইরে থেকে জানতে পেরেছি, কখনো বাড়ির ভেতর জানতে পারিনি। কিন্তু যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে আমার বাড়িটা শুধুই আমার বাড়ি, তার বাইরে একটা বৃহত্তর জগৎ আছে যেখানে ইনইকুয়ালিটি একেবারে মানে কি বলবো, বাসে ওঠা থেকে দেখা যায়, সমাজের রন্ধ্রে একেবারে। সেটা আমার ভাগ্য ভালো যে আমি, আমার বন্ধু বান্ধব, আমার পরিবার পরিজন যারাই আছেন না কেন, তারা এইটার মধ্যে পড়ে না। কিন্তু সমাজে সেই চিত্রটা দেখা যায় না আর কি। আমি সেটা সারাক্ষণ ফিল করি। আমি বলবো আমাদের কাজের জায়গায় যেতেই হবে না, রাস্তায় বেরোনো থেকে সেটা আমরা ফিল করি। আমরা যেভাবে আমাদের দিকে তাকাই, যেভাবে একজন মহিলার দিকে একজন তাকায় রাস্তায়, একজন পুরুষ ধরো, সেভাবে আরেকজন পুরুষের দিকে তাকায় না। আমরা সারাক্ষণ অ্যালার্ট থাকে আমাদের মানে শরীরটা আর কি, আমরা যখন রাস্তায় হাঁটা চলা করি। কাজেই কোনো মানে বড় জায়গায় যেতেই হবে না, বাড়ি থেকে পাটা বাইরে বার করা মাত্রই আমরা ইনইকুয়ালিটি গুলো দেখতে পাই। সেইটা আস্তে আস্তে কাটছে, আমার মনে হয় আমাদের নতুন জেনারেশনের কাছে সেটা আরেকটু বেশি কেটেছে, কারণ আমরা অনেক বেশি সচেতন হয়েছি, কারণ আমাদের কাছে জগৎটা আরো কাছে।
গ্লোবালাইজেশনের জন্য। হাতের কাছে মোবাইল, সব ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটু বেশি সচেতন হয়েছি, কিন্তু আরো অনেকটা পথ বাকি আর কি। এই সূত্র ধরে না একটা কথা বলি, গ্লোবালাইজেশন বলেছো, রিভালাইজেশন, যাই বলি না কেন, একটা বিশ্বায়নের যুগে আমরা বসবাস করছি। বিশ্বকে চিনছে সুতীর্থা কিন্তু ভয়ঙ্কর ভাবে, বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাচ্ছে, খেলছে, এবং এই যে বলছে যে রাস্তায় বেরোলে অন্য চোখে মেয়েদের দেখা। তুমি যখন যাচ্ছ সবসময় বাবা মার সঙ্গে যাচ্ছ না, তুমি একা যাচ্ছ, তুমি ফেস করছো নিজে, এবং যাদের সঙ্গে থাকছো সেখানেও কিন্তু তোমার কিন্তু নানা রকম দৃষ্টিভঙ্গি, যুদ্ধ যাকে বলে, সেটা প্রতি মুহূর্তে তোমাকে ফেস করতে হচ্ছে। তোমার অভিজ্ঞতাটা একটু বা বলো। জয়শ্রীদি, আমার আর একটা কথা ওর কাছে খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু এরকম একজন মানুষ আমাদের সঙ্গে আছে, যে ধরো মানে যে খেলাটাও খেলে, মানে টেনিস খেলবে, মেয়ে খেলবে, খেলে নাম করবে, এই ট্যাবুটা, এবং ওর বড় হওয়া নৈহাটি থেকে, সেইখান থেকে কি করে সম্ভব হলো সেই মানে এটা মানে ঘুরিয়ে ফিরে ওই একটা মেয়ে খেলবে। হ্যাঁ, এই তাহলে তোমার বিয়ের সময় তুমি জানো তুমি খেলছো, তোমার বিয়ে হবে, তোমার বাবা মা কি তোমার বিয়ে দিতে পারবে? সেই ঘুরিয়ে ফিরে গরুর রচনা একদম ফেস না, করেছো। না, বড় একটা লিস্ট বলেছে, সেই লিস্টটা কিভাবে, কোথায়, কেমন ভাবে হলো, সেইটা একটু ডিটেলসে যাব। তারপর তুমি যা যা দেখছো তোমার মতো করে একটুখানি বলো। প্রথমে তো আমার বেড়ে ওঠা নৈহাটিতে। আমার মার বরাবরের ভীষণ ইচ্ছা ছিল যে কোনো ইনডোর স্পোর্টসে দেবে, কেননা আউটডোর স্পোর্টসে কি হয়, যেরকম জিমন্যাস্টিক বা আরো যেগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি আমার বাবা ঠিক পছন্দ করতো না, কেননা ড্রেস এন্ড অল এগুলো, কেননা জিমন্যাস্টিকের ড্রেসগুলো একটু ডিফারেন্ট হয়, তো ওগুলো ঠিক ভালো লাগতো না। তো সেই কারণে আমার মার বরাবরের ভীষণ ইচ্ছা ছিল যে কোনো কিছু একটু স্ট্যান্ডার্ড কোনো গেমে দেবে, যেরকম টেবিল টেনিস, ব্যাডমিন্টন। এবং আমি যেখান থেকে বেড়ে উঠি নৈহাটি, ওখানে নর্মালি জাস্ট একটা ক্লাব ছিল টেবিল টেনিসের। তো মা জাস্ট ওই হিসাবেই দেয় যে বাড়িতে শুধু পড়াশোনা করবি, তার সাথে কিছু একটা কর যাতে সবার সাথে মিশতে পারে। জাস্ট নর্মালি আমাকে নিয়ে যায়, তারপরে আমি রোজই যাই, চলে আসি, এরকম। তখনও আমি জানতাম না যে আমার খেলা হবেই। তার কিছুদিন পর আমাকে যে খেলায় নৈহাটিতে, মিহির ঘোষ বলে নাম, উনি মাকে একদিন ডাকলেন এবং ডেকে বললেন যে আপনার মেয়েকে খেলাটা ছাড়াবেন না, ও খেলাটা ধরছে, খুব তাড়াতাড়ি আমি ক্যাচ করে নিতে পারছি। সেই থেকেই আমার খেলা স্টার্ট হয়। প্রচুর স্ট্রাগেল, বাড়ির তো আছেই, বাড়ির সবাই মানে আমাদের নৈহাটিতে এরকমই একটা মানে গ্রামই বলা যায়, তো ওখানে কেউই বিশ্বাসই করতে পারে না যে আমি হাফ প্যান্ট আর টি শার্ট পরে খেলবো। ওটাই হয়ে যায় মেইন ফ্যাক্টর, যে হ্যাঁ দেখবো তুই কতদূর কি করাতে পারিস মেয়েকে, এরকম একটা ব্যাপার। প্রথমে আমার ফ্যামিলি, আমার দাদু দিদা, তারাও কোনোদিনও সাপোর্ট করতো না যে আমি খেলবো। আরো সব থেকে বড় যে হাফ প্যান্ট পরে খেলবে মেয়েরা। একটা কথা তুমি বারবার বলছিলে ভীষণ, এর আগে যখন আড্ডা হচ্ছিল, যে তুমি যেহেতু ছোট থেকেই বেশ মোটা সোটা গল্লু গাল্লু, এই ব্যাপারটা, অর্থাৎ এই যে বডি শেমিং এর যে কথাটা আমরা এখন বলি, সে প্রসঙ্গটাও এসেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি বরাবরই একটুখানি হেলদি ছিলাম, তো এখনো হেলদি। আমি ঘুমাতে আমি ভীষণ ভালোবাসতাম বরাবরই, সেই কারণেই আরো মা আর কি নিয়ে যায় যে হ্যাঁ তুই অ্যাটলিস্ট কিছু তো হবে, ঘুমানো থেকে তো সবার সাথে মিশবি, তোকে খেলতে হবে না, জাস্ট তুই যা সবার সাথে মেশ এবং চলে আয়। তাই হতো। তো তারপরে আস্তে আস্তে মার প্রচুর স্ট্রাগেল, মাই পুরো আমাকে, এরকমও হয়েছে যে কেউ সাপোর্ট করছে না, কিন্তু মা আমাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে 10 বার, 15 বার, 20 বার, আবার নিয়ে আসছে। ছোটবেলায় স্কুল থেকে নিয়ে যাচ্ছে, আবার ক্লাবে যাচ্ছি খেলতে, আবার আসছি, এরকম ভাবেই আমার শুরু হওয়া। তো ওই থেকেই আস্তে আস্তে, এবং প্রথমে তো কেউ সাপোর্ট করেনি আমার কত ফ্যামিলি। বছর বয়সে তোমার প্রথম ওপেনিং, মানে বড় আমি জায়গায় যাওয়া? 2002 থেকে খেলা স্টার্ট করি। 2004-এ আমি, তখন বয়স কত তোমার? আমি যখন খেলায় ভর্তি হই তখন আমি ক্লাস 2-তে পড়ি। বেশ। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যখন আমি 2004-এ ক্লাবে ভালো করে খেলি, ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো আমি জিততে স্টার্ট করি, এবং 2006-এ আমি ফার্স্ট ন্যাশনালস যাই। তো সে বয়সটা কত তুমি তখন তখন? আমি 8 বছর। ও, সেটাই জানতে চাইছি, মানে স্ট্রাগলটা এইরকম জায়গায়। হ্যাঁ, ওখান থেকে আমি রেগুলার কলকাতায় প্র্যাকটিস করতে আসতাম। ভোরবেলা আমি 4:30টায় ট্রেন ধরতাম, আমি রাত্রিবেলা 11:30টায় ফিরতাম, আবার পরের দিন 4:30, এরম করে করেই আর কি মা নিয়ে যেত, নিয়ে আসতো, পুরোটাই মা। বাবা যেহেতু আমার ডিফেন্সে জব করে, তো বরাবরই বাবা ওই নৈহাটিতে একাই থাকতো, পুরোটাই মা কেন্দ্রিক। আমাকে নিয়ে যাওয়া সবকিছুই মা। প্রথম প্রথম তো কেউই সাপোর্ট করতো না, আমার মা বাড়ি, আমার দাদু দিদা, তারা বুঝতোই না যে খেলে কি হবে, সবারই একটা এই সন্দেহটা থেকে
থেকে যায়। কিন্তু আজকে যখন আমি এই বড় বড় জায়গায় যাই, হয়তো আমি না খেললে এই এত জায়গাটায় বড় যেতে বড় পারতাম। স্বপ্ন যেগুলো আমি এখন দেখছি, যে আমি পিএম এর কাছ থেকেও প্রাইজ পেয়েছি বা আমি সিএম এর কাছ থেকেও প্রাইজ পেয়েছি, এগুলো হয়তো যে সম্মান যেটা, এটা হয়তো পেতাম না। বা যখন পেপারে ছবি দেয়, পেপারে নাম দেয়, তখন ওরা ভীষণ হ্যাপি হয়। হয়তো এখন অনেক বেটার, যে হ্যাঁ তোকে আরো ভালো খেলতে হবে এরকম। প্রথম দিকে খুবই স্ট্রাগলটা ভীষণই ছিল, প্রচন্ড। আর এখানেই আমাদের নারী দিবস কিন্তু সার্থক হয়ে গেছে, কারণ এতবার তার মায়ের কথা উঠে এসেছে। একজন মাকে কেন্দ্র করে সুতীর্থার জীবন এভাবেই এগিয়ে চলুক। আমরা নারীরা দৃষ্টিভঙ্গি যে বদলেছে, আমাদের মা মানে জেনারেশন ওয়াইজ মাদের দৃষ্টিভঙ্গি বদলেছে, তাদের স্ট্রাগলটা বদলেছে। অনেক মায়ের আগেকার দিনে আমরা কি দেখেছি, ইচ্ছে থাকতো কিন্তু উপায় ছিল না। ওই কি বলতো, আবারও তাই জয়শ্রী না? জানো তো, ওই ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে, সেই ইচ্ছেটা থেকেই কিন্তু এই আজকের এই লড়াইয়ের ইন্সপিরেশন এবং ফিল্ডে নেমে। আচ্ছা, আমরা না অনেকক্ষণ কথা বলছি, একটু সুর শুনবো? আর বিশেষ একদম। করে হ্যাঁ, এবারে সুরটা শোনার জন্য আমি সুরঙ্গনা চেনা সুর। হ্যাঁ বেশ, আমি তাহলে একটা চেনা সুরই গাই। আমি এই গানটা সব জায়গাতেই গাই, আমার নিজের গাওয়া একটা গান, কিন্তু আজকে একটা অন্য কারণে গাইছি। কারণ এইটি যে ছবির গান, সেটার নাম হচ্ছে ব্রহ্মা জানেন গোপন কম্মটি, এবং সেই ছবির অ্যালবামটা হচ্ছে প্রথম সিনেমার বাংলা অ্যালবাম যেখানে শুধুই মেয়েরা গেয়েছে, যেখানে কোনো পুরুষ কণ্ঠ নেই, সেটা প্রথম। কাজেই তার জন্য আমার এই গানটা আজকে গাওয়া আর কি। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে কোমল ধানের শীষে দুঃখ রাজায় মিশে, কোমল ধানের শীষে দুঃখ রাজায় মিশে, সুখ পাখি কার্নিশে হারায় অগোচরে, দিন খুঁজে যায় দিন আসে না, রাত আসে রাত করে, আমার ভিতর ঘরে অবুঝ চোখের তারায় অন্ধ কাজল হারায়, অবুঝ চোখের তারায় অন্ধ কাজল হারায়, এক ফালি হাত বাড়ায় শান্ত চরাচরে, সোনার কাকুন কোন সে আপন মুখ লুকায় প্রান্তরে, আমার ভিতর ঘরে সে কি আমার ভিতর ঘরে। আমাদের ভেতরের মানুষটা স্বাধীন হতে চায়, আমাদের ভেতরের মানুষটা অনেক কথা বলতে চায়, কিন্তু মেয়েদের অন্তরের কথাগুলো নিজের মতো করে বলার সেই সুযোগটা অনেক সময় থাকে না, অন্তরে থেকে যায়। সময় এসেছে এবং সময় আরো এগিয়ে যাবে, তখন এই কথাগুলো বলার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হবে আগামী দিনে। কিন্তু এই প্রস্তুতিটা আমাদের কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেকটা বছরে এই উদযাপনের মধ্যে দিয়ে এক ধাপ করে আমরা হয়তো এগোই। সেই এগোনোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যেসব মেয়েরা কৃতী, তারা কিন্তু ইন্সপিরেশন। অবশ্যই তাই। এই গানটা শুনতে শুনতে আমার একটা কথা ভীষণ মনে হচ্ছিল, যে এই যে ভিতরে আলো পড়া, বা আরেকটা কথা আমার ভীষণ, আমার তিনজনের কাছে জানতে চাওয়া, তিনজনেই যেহেতু শিল্পী মানুষ, এবং এই যে রাতে ফেরা, প্রোগ্রাম করে ফেরা কখনো, এই জনিত, হ্যাঁ একদম মানে রাত, একদম এখনো পর্যন্ত আমাদের কাছে রাত বিষয়টা, নিরাপত্তার অভাব। বিষয়টা আজকের 2024-এর নারী দিবসে দাঁড়িয়েও তোমাদের কি মনে হয়? তোমরা বিভিন্ন সময় রাতে ফিরেছো, তার অভিজ্ঞতা, এবং আদৌ সেই এই শব্দটাই যথেষ্ট আমার মনে হয়। আমি শব্দটুকু ছুড়ে দিলাম তিনজনের। পৌশালীকে আগে বলতে দিতে হবে। আসলে দেখুন, এটা যদি ভিজুয়াল মাধ্যম হতো, যদি দেখা হতো, তাহলে পৌশালী যে রিয়াকশনটা দিয়েছে যে আমার ঝুড়িতে প্রচুর আছে, কোনটা চাই, এইরকম ব্যাপার, সেই জন্য জয়শ্রী বলেছে পৌশালীকে প্রথমে বলতে। একদম। আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমরা সেই জন্য বলে বলে দিচ্ছি। প্রেক্ষাপট ছোট হয়ে যাবে, আমার এত কথা আছে। আমি যখন প্রথম অনুষ্ঠানটা তো একটু রাতেই হয়, আমরা সবাই জানি। আমি যদি স্পেসিফিকলি ভাবে বলি, রাতে 8টা, 8:30 কি খুব বেশি হলে 9টা। একটা শিল্পী 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টা গান করে, তার মানে 9টা থেকে যদি আমি
অঙ্কের হিসাব করে 9টা, 10টা, 10:30, 11:30, বাড়ি ফিরতে ফিরতে 1টা, 1:30, 2টো। আমার মাকে পাশের বাড়ির লোক জিজ্ঞাসা করছে, আপনার মেয়ে কি করে? মার উত্তর নেই। রাত্রেবেলা ঢোকে কেন? দিনের বেলা কিছু করতে পারে না? এখানে স্তব্ধতার খুব জরুরি। এই যে চুপ স্তব্ধ থাকাটা, থাকি। এখানে যদি আমি অনেকগুলো ভাষণ দিই, তখন বলবে আপনি পাগল হয়ে গেছেন। আপনি জানেন না মেয়ে রাত্রিবেলা মেয়ে এর কিরকম মা? আপনি রাত্রিবেলা মেয়েকে ছেড়ে দিয়েছেন, আপনার একবারও ভয় লাগে না? এবার এই কথাগুলো তো খুব নেগেটিভ জিনিসপত্র, টিআরপিটা আজকে খুব বেশি। ঠিক। আমরা খারাপ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত, আমরা ভালো মন্দর বিচার কেউ করি না। কিন্তু আমরা যদি খারাপটাই দেখতে অভ্যস্ত হই, তাহলে ওই বিবেক তোমাকে একদিন কাঁদাবে রন্ধ্রে রন্ধ্রে। এইখান থেকে আমার জেদটা শুরু হলো। দেখো, আমি যেটা বলতে চাই এই মঞ্চ থেকে, বিশেষ করে মেয়েদেরকে উদ্দেশ্যেই বলছি, নিজের নিরাপত্তা নিজের কাছে, নিজের পার্সোনালিটি নিজের কাছে। তুমি এমন একটা পার্সোনালিটি বিল্ড করো যে এই কথাগুলো, মানে এমন একটা বলয় তৈরি করা উচিত মেয়েদেরকে, সেটা ফিনান্সিয়ালি হোক, পার্সোনালিটির দিক থেকে হোক, বা ও গেম খেলছে, ও একটা মানে শি ইজ আ প্লেয়ার। নিজের কাজ দিয়ে, নিজের সমস্ত কিছু দিয়ে এমন একটা অরা তৈরি করা উচিত যে এই কথাগুলো যেন তোমার মনের মধ্যে ঢুকে প্রবেশ না করে আর তোমাকে যেন ভেঙে না দেয়। ঠিক। আজকে যদি এটা আমরা সবাই আলোচনা করি, আমরা কিন্তু কেউ কাজে করি না। ওই পাশের বাড়ির মহিলা বা সামনের বাড়ি দাঁড়িয়ে থাকা ব্যালকনির লোকটাকে আমি বোঝাতে পারবো না আমি রাত্রেবেলা কি করি। সে কিন্তু নিজের বাড়ির ছেলেটাকে জিজ্ঞাসা করছে না, আমার ছেলে না সারা রাত জেগে আইটি সেক্টরে কাজ করে। তার তখন বচনভঙ্গিটাই চেঞ্জ হয়ে যায়। আপনার মেয়ে রাত্রিবেলা কি করে বলুন তো? একটু দেখবেন, একটু খোঁজ রাখবেন। নো, কিচ্ছু খোঁজ রাখার নেই। সে কাজ করে খায়, সে নিজের কাজটা, নিজের পার্সোনালিটিটা রেখে কাজ করে, রুচির মধ্যে থেকে কাজ করে, সে বাড়িতে টাকা আনে, সেই টাকা দিয়ে আমার বাড়ির সংসার চলে। আমি কাজ করি, পাশের বাড়ির ছেলেটাও কাজ করে, আমি মহিলা, আমি পৌশালী, আমি কাজ করে খাই। আমার আলাদাই, আওয়াজটাই আলাদা। আমি প্রমাণটা দেব না, আমি প্রমাণ দেব না। হ্যাঁ, আমার বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছে, আমি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি, আমি গুরুদেবের জায়গায় পড়াশোনা, আমি ভীষণ প্রাউড ফিল করি যে আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি। আমি যে শিক্ষাটা, আকাশ বাতাস, প্রত্যেকটা পাখির কলতান, প্রত্যেকটা পাতার আওয়াজ, ছাতিম গাছের তলার হাওয়া, সবকিছু থেকে আমি যে শিক্ষাটা, বেসিক যে শিক্ষাটা পেয়েছি, আমি আমার রুচির মধ্যে থেকে কাজটা করি, আমি অর্থ উপার্জন করি, আমি এতগুলো টাকা জমাই, এতগুলো টাকা ওড়াই। দিস ইজ নারী দিবস। সরব পৌশালীর কাছে কি এরপর একটু গান শুনে নেব? সেই রকম একটা গান, জোশওয়ালা গান, যেখানে পৌশালীকে ঠিক যে কথাগুলো বললো সেইটাও রিফ্লেক্টেড হবে গানে। জোশ, আমি একটা গান মোবাইলে অনেকক্ষণ ধরেই করছি, মানে বার করে রেখেছি। এটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, উনি শুরু উনি শেষ। এটা চিত্রাঙ্গদার গান। উনি তো নারীকে অন্যরকম ভাবে দেখতেন, এবং তার দৃষ্টিভঙ্গি আমরা এখনো বুঝতে পারি না। আমরা মানে হি ওয়াজ টু ইয়াং, মানে এখনো উনি মানে ঠিক ঠিক। এবং অদ্ভুত ভাবে আরো একটা জিনিস দেখো জয়শ্রীদি, যতবার দুজনের কাছেই আসছি গানের কথায়, তখনই কিন্তু কি অদ্ভুত ভাবে এই গানগুলোই এসে পড়ছে না, যে সেই রবীন্দ্রনাথ সেই এই গান যেভাবে দেখিয়ে গেছেন, ভেতর থেকে বেরিয়ে আসছে এই গানগুলোই বারে বারে। কোথাও বোধহয় সেই একই দর্শন আমরাও দেখতে চাইছি। সংকোচের বিহলতা গানটাও কিন্তু নারীকে উদ্দেশ্য করে। তুমি যদি নিজেকে সংকোচ বোধ করে, না বাবা আমাকে পাশের বাড়ির লোকটা রাতে যেতে বারণ করে, আমি ঘরে বসে আজীবন মহিলা মহলে ওই গানই বেজে এসেছে। অতএব আমি অল্প বিস্তর চেষ্টা করি। হ্যাঁ, চলো। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, পূজা করে মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করে মোরে রাখিবে পিছে, সে নহি নহি
যদি পারশে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। আচ্ছা, সুরঙ্গনার কাছে আমার একটা জিনিস জানতে চাওয়ার আছে যে তুমি কি মনে করো যে যদি বিশেষত এই বছরের যে বিষয় নারী দিবসের, যে অর্থনৈতিকভাবে যদি মেয়েরা খুব স্বনির্ভর হয়, তাহলে যে প্রশ্নটা আমি রাখছিলাম যে রাত করে বাড়ি ফেরা, সেটা খানিকটা আমরা এমনি কাটিয়ে ফেলতে পারি? মানে তুমি ধরো অনুষ্ঠান করে ফিরছো, তোমার একটা নিজস্ব গাড়ি আছে, গাড়িতে একটা ছেলে ড্রাইভার আছে, এইগুলো কি কোথাও তোমাকে স্বস্তি দেয়? আমার মনে হয় যারা মহান কাজ করেন না, যেমন মৃণাল সেনের একটা ছবি আছে একদিন প্রতিদিন, আমার মনে হয় সেখানেও উত্তরটা দেয়া আছে যে সবসময় যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হলেই যে আমাদের মাথায় যে প্রেজুডিস গুলো থাকে সেগুলো যে সবসময় কেটে যায় বাকি সমাজটার, সেটা কিন্তু নয়। হ্যাঁ, হয়তো একটা, আমি খুবই সংকোচ বোধ করছি আর কি অ্যালাউয়েন্স কথাটা বলতে, কিন্তু একটা অ্যালাউয়েন্স চলে আসে যে আচ্ছা ঠিক আছে, তাও তো বাইরে গিয়ে টাকা রোজগার করেই আসছে। কিন্তু ঠিক যেমন ভাবে পৌশালিদি বলল যে সত্যি কিছু লোকজন যারা পাশের বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে থাকে তাদের মাঝে মাঝে সমস্যা হয়, কিন্তু সেইটা যে আমার খুব যায় আসে কখনোই তা নয়। প্রধানত কারণ আমার মা বাবার তাতে কিছু যায় আসে না। আমি জানি আমার মা বাবা চিন্তা করে যে আমি রাত্রে বাইরে আছি, সেটার কারণ হচ্ছে সমাজটা ভালো নয়। এমন না যে তাদের আমার উপর বিশ্বাস নেই, কারণ সমাজটা সত্যি এখনো সেই জায়গায় পৌঁছে যায়নি যে ওরা নিশ্চিন্তভাবে আমি যে আসছি সবসময় আমায় বলে রাখে যে আমায় গাড়ির নম্বরটা একটু পাঠিয়ে রাখবে, কোনো বিপদ আপদ হলে ফোনটা খোলা রাখবে, ফোন করবে। এই যে কথাটা বলতে হচ্ছে, এটাই তো খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমি বুঝতে পারি যে ওরা খুবই চিন্তা করে সেটা নিয়ে। কিন্তু পৌশালিদি ঠিক যেমন বললো, আমরা পারফর্মার, আমাদের কাজটা অ্যাকচুয়ালি রাত দিন বলে আমার আরোই কিছু হয় না, যেহেতু আমি অভিনয় করি। আমার ওই জায়গা থেকে একটা প্রশ্ন, একদম ভেতর থেকে কিরকম হাজর পাচর, সেটা হচ্ছে পৌশালী গান করে, পৌশালী একটা অন্য জায়গা আছে, পৌশালী তো গান করে, কিন্তু সুরঙ্গনার অভিনয় করে, অনেক ছেলে পুলের সঙ্গে করে, স্টেজ ড্রামা করে। ইমিডিয়েট যদি কেউ, খুব রিসেন্টলি আমি দেখেছি ওর হ্যামলেট, স্বপ্ন সন্ধানী, অসম্ভব ভালো একটা প্রযোজনা, এবং ওখানে সুরঙ্গনা কি বলবো অসম, এবং সেখানে ওকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে খুব স্বাভাবিকভাবে, সেখানে ও ভীষণ সুন্দর ভাবে ও নিজেকে তুলে ধরেছে। কিন্তু এই যে কুসংস্কার বলো, মিন মাইন্ডনেস বলো, সে কথা হচ্ছে সেখানে কিন্তু ওকে সেগুলো ফেস করতে হয় না, ওর ভীষণ মনের জোর আছে বলে। কিন্তু হয়তো আমি জানি না, এক শ্রেণী, একটা ক্যাটাগরি কিন্তু ওকে জবাবদিহি যদি নাও করে, ভেতরে প্রশ্ন কিন্তু তাদের থাকে, সে চোখ দেখে হয়তো বোঝা যায়। সেই জন্য উত্তরগুলো কিরকম হয়, এই প্রজন্মেরও তো অনেকটা ছোট। এবং অদ্ভুতভাবে দেখো, সিনেমা বললেই আমাদের মনে হয় সিনেমা জগৎ, ওখানে তো অনেক কিছুই, এই গান একটা, কিন্তু অভিনয় আরো কঠিন। বিনোদন জগৎ মানে বিনোদন জগৎ, এটা কিন্তু খুবই, তুমি সত্যি কথা বলছো। কারণ আমি যখন স্কুলে ছিলাম, এমন না যে এটা একটা বয়স হওয়ার পর হয়েছে লোকজনের সন্দেহ, আমি তখন স্কুলে ছিলাম, আমার মনে আছে আমি ক্লাস বোধ হয় 9-10, ওই ওপেন টি বায়োস্কোপ করেছি ঠিক যে সময়, ওরকম ধারে পাশে একটা সময় আর কি। তখন আমার মনে আছে একটি মেয়ে, খুবই ভালো বন্ধু ছিল আর কি, আমি কথা বলতাম তার সাথে, সে বলেছিল যে তার মা খুব সহজ বোধ করছেন আর কি তার মেয়েকে আমার সাথে মিশতে দেওয়ার বিষয়, কারণ আমি অভিনয় করি। এবার আমার মাথায় আসেনি যে এটা কেন, কারণ আমি যেহেতু ওরকম একটা পরিবার থেকে বিলং করি না যেখানে এইটা নিয়ে কোনো দ্বিধা আছে কিংবা সংকোচ আছে, আমি বুঝতেই পারিনি যে এই সুপারস্টিশন কিংবা এই ধারণাটার মানে কি। পরবর্তীকালে বুঝতে পেরেছি, এবং আমার মনে হয় যে এটার আরেকটা কারণ হচ্ছে আমাদের বিনোদন জগৎটা না লোকের চোখের সামনে হয়, কোনো ধরো কর্পোরেট জায়গা, সেখানেও হয়তো
কিছু খারাপ কিছু ভালো মানুষ নিশ্চয়ই। থাকি, সেটা আমাদের জগতেও আছে, মানে বিনোদন জগতেও আছে 100%। কারণ আমরা সকলেই মানুষ, আমরা তো আলাদা করে কোনো জীব বাইরে থেকে আসিনি, আমরাও মানুষ তারাও মানুষ। তো বিনোদন জগতেও সেটা আছে, কিন্তু এটা লোকের চোখের সামনে খুব ঘটে। আমার মনে হয় মিডিয়ার এতে একটা বিরাট বড় ভূমিকা আছে আর কি, যে কোথায় কি ভালো কোথায় কি মন্দ হচ্ছে, এবং প্রাইমারিলি কোথায় কি মন্দ হচ্ছে এইটা লোকের প্রথমেই আমি বলেছিলাম খারাপের টিআরপি সবসময় বেশি। একেবারে। আজকে যদি এই আলোচনার মধ্যে কোনো কিছু দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, কোন রকম যদি একটা ট্যাগলাইন যেটা বেশ একটা ইন্টারেস্টিং, একটা মুখরোচক, একটা বেশ ঝালমুড়ি টাইপের যদি হয়ে থাকে, সেই ক্লিপিংসটাকে নিয়েই কিন্তু প্রচারটা হবে। আমাদের আগের কথাগুলো কেউ ক্যাপচার করবে না, পরের কথাগুলোও ক্যাপচার করবে না। একদমই এটা খুব দুঃখজনক। খুবই দুঃখজনক, খুব এবং দুঃখজনক। সেইটা আমি দেখেছি লোকজনের চোখে আর কি, সেই আনসিওরিটিটা কাজ করে যায়। কিন্তু আমার মনে হয় আরেকটা খুব বড় জিনিস হচ্ছে পেশেন্স। অনেক দিন ধরে চুপচাপ নিজের কাজটাকে যদি ভালো করে করা যায়, তাহলে একটা জায়গায় পৌঁছানো যায় যেখান থেকে লোকে বুঝতে পারে যে আচ্ছা এটা আমার সমস্যা ছিল। কিংবা আরো একটা সোজা কাজ করা যায়, সেটা হচ্ছে কানটা জাস্ট বন্ধ করে এগিয়ে যাওয়া যায়। আমার যায় আসে না কে কি বলছে, কে কি ভাবছে, আমি আমার কাজটা ভালো করে করছি, আমি সুখী আমার কাজটা করে, এবং আমার সত্যি কাজের কোনো তো আওয়ার্স নেই, আমি 26 ঘন্টাও শুট করেছি, আমি দিনের 3-4 দিন না ঘুমিয়ে একসাথে আমরা কাজ করেছি, এবং আমি মানে খুব গর্ব করে বলি যে আমি আমার ফিল্ম সেটে যতটা সেফ সিকিওর ফিল করেছি আমি বাইরে অন্য কোথাও করিনি। এবং সেখানে মহিলা পুরুষ ট্রান্সজেন্ডার যায় আসে না, আমাদের ফিল্ম ইউনিটটা এমনই একটা জায়গা যেখানে মানুষ শুধু কত তাড়াতাড়ি ওরে বাবারে কাজটা করে চলে যায় এটা নিয়ে ভাবে, কারণ আমাদের টাকা কম, পরিসরটা কম, কাজে আমরা কাজটা মন দিয়ে করি, এবং সেখানে আমি ভীষণ সেফ ফিল করেছি। ঠিক, যুদ্ধটা প্রথম থেকে শুরু হয় যে কি করছে, পৌশালী যেরকম বলছিল, রাত্রে কেন ফিরছে, ভোরে কেন বেরোচ্ছে, কি করছে, এই নিয়ে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব। কিন্তু এখন যখন পৌশালী হয়ে যায়, সুরঙ্গনা হয়ে যায়, সুতীর্থা হয়ে যায়, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুত রেসপেক্ট তৈরি হয়। এটা একটা অদ্ভুত আর্টিফিশিয়াল রেসপেক্ট, আমি জানি না সেটা তার মধ্যে কতটা সততা আছে, সুতীর্থাকেই ফেস করে। এখানে একটা ছোট্ট কথা বলি, আমি আমার ক্ষেত্রে বলছি, আমি যে রেসপেক্টটা পাই, বিশ্বাস করো আমি আজকে আকাশবাণীতে দাঁড়িয়ে বলছি, ইটস আ হিউজ রেসপেক্ট। ঠিক, আমাকে কিন্তু 8 থেকে 80 অসম্ভব ভালোবাসে। এই অসম্ভবের মধ্যে যে প্রসাদটা ঘটলো সেটা তো যদি আপনারা বুঝতে পারেন। ওর একটা কথা, সুরঙ্গনার একটা কথা বলি, একটা জায়গায় একটা ছোট্ট উদাহরণ দেবো, তারপরে তোর কাছে যাবে, কিছু মনে করিস না, খুব এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ, একটা জায়গায় গান গাইতে গেছি, সেখানে আমাকে প্রথম থেকে আমার টিম বলেছে যে ছেলেগুলো, আমি আবারও বলছি, ছেলেগুলো কিন্তু নোটোরিয়াস, তারা কিন্তু খুব উদ্ধত, তুমি গান গাইতে গাইতে নিচে নামবে না। আমি একটা গান গাইতে গাইতে নিচে নামি, আমি মাইকে দাঁড়িয়ে বললাম যে ওদেরকে উদ্দেশ্য করে, ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে এবং তারা প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, মানে হাল্লা করছে। আমি বললাম, আমি কি তুই বলে সম্বোধন করতে পারি? হ্যাঁ দিদি তুমি যা বলবে, দিদি তুমি যা বলবে দিদি। বললাম, দেখ আমাকে না আমার টিম থেকে বলেছে তোরা খুব দুষ্টু, তোরা পাড়ায় খুব দুষ্টুমি করিস, তোরা একে যন্ত্রণা দিস, ওকে যন্ত্রণা দিস, আমি কিন্তু গান গাইতে কিন্তু নিচে যাব, আমার কি কোনো অসুবিধা হবে? তুমি বিশ্বাস করবে না, ওই ছেলেগুলো পুরো সার্কেল করে দাঁড়িয়ে আছে এবং তারা শুধু আমাকে চিৎকার করে বলছে, আজকে তুমি এখানে নামবে দিদি, একটা আঁচড় তোমার গায়ে পড়বে না। জিও, আমার মনে হয় ইটস অল অ্যাবাউট রেসপেক্ট, জানো তো। আজকে যদি শুধু আজকে জানো তো, মানে আমাদের এই যে নারী দিবস, এটা করা উচিত, ওটা করা উচিত, এটা রেসপেক্ট, ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার নির্বিশেষে, ইটস অল অ্যাবাউট মানুষ। এবং এটা আর্ন করতে হয়, এটা আর্ন করতে হয়, হাউ টু আর্ন, এটা আবার শিখতে হয়। তুমি যদি আচ্ছা তুমি কেন, আজকে না সুরঙ্গনার কথা ভাবছিলাম, দেখো মেয়েদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় এটা করতে হবে, এটা করতে হবে না, ছেলেদেরকেও শেখানো উচিত। নিশ্চয়ই, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। আমার মনে হয় ছেলেদেরকে শেখানো উচিত, হয়, কিন্তু সেটা অন্য জিনিস শেখানো, সেটা ওটা অন্য, ওটা এক একটা আপব্রিঙ্গিং। কিন্তু আমার আজকে যদি বলা হয় তুমি 12টার পর বেরোবে না, তোমার ভাই আর দাদাকেও বলবে 12টার পর বেরোবে না। এখন যদি আমি বলি দাদাকে তো বললে না তুমি 12টার পর বেরো, তাহলে আমি কেন বেরোবো না? এইখান থেকে দ্বন্দ্ব শুরু হয়। ঠিক, একটা বায়োলজিক্যাল কারণ আছে, কিন্তু বায়োলজিক্যাল অর্ডার ডিসঅর্ডার ছাড়া উই আর অল ইকুয়াল। হ্যাঁ, এটা তো দেখো, এটাই তো প্রকৃতি পুরুষ। ঠিক, এবং আমরা তো ওই দিনটারই স্বপ্ন দেখি, ঠিক, যে এই যে প্রত্যেকবার নারী দিবসের এত এত অনুষ্ঠান, এত সেমিনার, তার উদ্দেশ্য কিন্তু এটাই, আমরা চাই এমন একটা দিন যেদিন আর
এই দিনটাকে স্পেশাল করে সেলিব্রেট করতে হ্যাঁ, হবে এবং না। বায়োলজিক্যাল ব্যারিয়ারটা কিন্তু কোনো ব্যারিয়ারই না, ডিসক্রিমিনেশন কোনো ব্যারিয়ারই না। আজকে একটা ছেলে হঠাৎ করে একটা বেশ 10 কিলো থেকে 50 কিলোর ওজন হঠাৎ করে তুলতে পারে, ঠিক। হয়তো মেয়েরা সেটা গিয়ে কোমরে ব্যথা বা লেগে টেগে hormonal যাবে, সেটা issue। একটা হরমোনাল প্রবলেম, মানে যেটা তুমি বায়োলজিক্যাল বলছো। এটা ছাড়া আমার পাশের বাড়ি রামশ্যাম যদুমধু, সেও রাত্রি 12টা থেকে ভোর 4টে পর্যন্ত কাজ করতে পারে। পৌশালী ব্যানার্জিও রাত্রি 12টা থেকে ভোর 4টে পর্যন্ত কাজ করতে পারে। এবং বৈজ্ঞানিকভাবে মহিলারা মাল্টিটাস্কার, হ্যাঁ, they are। ছেলেরা নয়। ছেলেরা নয়। এটাও একটা বিজ্ঞান। হ্যাঁ, মানে আজকে আমি শান্তিনিকেতন ইউনিভার্সিটিতে পড়েছি, একটা মেয়ে স্কুল ব্যাগ নিয়ে সে প্রচন্ড শীষ দিতে দিতে গান গাইছে, ঠিক আছে, ওর সাথে কিন্তু পেছনের ছেলেটাও শীষ দিচ্ছে। তো আমি বললাম, শীষ দিয়ে গান গাইছিস কেন? মেয়েটা আমাকে উত্তর দিল কি বলতো, কেন আমি মেয়ে বলে? ওই ছেলেটাকে তো বললে না তুমি এটা। সত্যি সত্যি তো তাই। তখন আমার কিন্তু কোনো উত্তর নেই। ঠিক। আমি একটা ছোট্ট জিনিস বলি, বল। very sorry, আবার ইন্টারাপ্ট করছি, বল। কিন্তু এই শীষ দেওয়ার ঘটনাটা আমার মনে পড়লো। আমার মনে হয় মাঝে মাঝে না একটু পয়েন্ট আউট করে দেওয়াটা ভুল, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আমার দিদা, যেমন আমি বলছিলাম যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর, বিএসএনএল এ চাকরি করতো অনেক দিন, এবং একা নিজের জোরে পুরো বাড়িটা যেখানে আমি থাকি এখন সেটা দিদারই তৈরি করা। কিন্তু কিছু কিছু ধারণা ভেতরে থেকে যায়, যেমন আমার মনে আছে আমি একদিন ছাদে ওই ঘুরতে ঘুরতে এরকমই আমি শীষ দিতে দিতে ঘুরছিলাম, এবং আমার শীষ দিয়ে গান করতে খুব ভালো লাগে। তখন সবে সবে করছিলাম এটা। দিদা হঠাৎ করে ছাদে এসে বললে, তুই বেটা ছেলেদের মতো শীষ দিয়ে ঘুরছিস কেন? হ্যাঁ, এবার তখন আমার মনে হয় তাদেরকেও একবার মনে করিয়ে দেওয়াটা দরকার। আমি বললাম, না, কোনো বেটা ছেলেকে দেখিনি আমার মতো এত ভালো শীষ দেয়। এবার তারপরের দিন থেকে দিদা আমায় আর কিছু বলেনি। কি ভালো উত্তর। ছোট্ট ছোট্ট প্রতিবাদগুলো যদি গড়ে ওঠে না, হ্যাঁ, আমি বলছি না যে বিশাল, মানে আমরা বেশ একটা ধর্নায় বসলাম, এটা করতেই হবে, এটা করতেই হবে। আমার বক্তব্যে যে শিক্ষা তুমি তোমার বাড়ির ছেলেটাকে দিচ্ছ বা বাড়ির মেয়েটাকে দিচ্ছ, সেম শিক্ষা তুমি ছেলেটাকে দাও, তাহলে এই দ্বন্দ্বটা থাকে না। এবং দীর্ঘ 5000 বছরের ইতিহাস তুমি দেখো, সালে কিন্তু সমস্ত নিয়ম কানুন মেয়েদের উপরে, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা তুই ওর মতন কেন করতে গেলি, ও তো ছেলে। তো ঠিক, আমাদের পুরো ব্যাপারটা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। হ্যাঁ, আমরা আমাদের যতটা নিজের উপর আত্মবিশ্বাসটা তৈরি হবে, আমাদের অ্যাক্টিভিটিস গুলো বাড়বে। এই অ্যাক্টিভিটিসটা প্রমাণ করবে আমি কিন্তু ছেলেদের মতনই অবশ্যই। পারি এবং পারি। সুতীর্থা অনেক কিছু পারে। সুতীর্থার পাড়ার জায়গাটা এবং বোঝা পড়ার জায়গাটা না, একটুখানি এবং শুনে নিই। যে জায়গাটা এই রাত যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আমার সুতীর্থার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আছে। মেয়ে আর মা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যেত, নৈহাটি থেকে কলকাতা একদম রাত্রিবেলা ফিরতো দুজনে মিলে। কি অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে অনেকেই বলেছে যে এত রাত করে যা হয় নর্মালি, যে এবং কেন বলছি, ধরো তুমি ছোট জায়গা, মফস্বল মানসিকতা, হ্যাঁ, সেইখান তো হবে। থেকে মাতে মেয়েতে মিলে বেরিয়ে যাচ্ছে, আর হ্যাঁ, রাত্রিবেলা দুজনে বাড়ি ফেরে। মাকে বেশি শুনতে হয়েছে, মাকে তাও শুনতে হয়েছে যে তুই কি করে এটা সাপোর্ট করছিস যে এত রাত এরকম। ফার্স্টে তো মানে সবাই, আমার মা বাড়ির লোকেরা তো প্রথমত ভয়ই পেয়ে যায়। তো এরকমও হয়েছে যে 2 দিন প্র্যাকটিস গেছি, 3 দিনের দিন তারপরে বলছে যে না আর যেতে হবে না, চাইছেই না আমি খেলি আর কি, না যেতে হবে না, এত পরিশ্রম, সেই সকালে যায়, ওর চেহারা খারাপ হয়ে যাচ্ছে এরকম, তো মেয়ে এরকম হয়ে যাচ্ছে, তুই কি করে এটা সাপোর্ট করছিস। এরকমও গেছে 2 দিন, কেউই 2 দিন 3 দিন, আমি ধরো প্র্যাকটিসে আসি, আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হয়, 8-9 ঘন্টা খেলতে হয় টেবিলে। তো তারপরে এসে বলছে যে মানে মাকেই রীতিমতো কথা শুনতে হচ্ছে যে হ্যাঁ এত রাত করে, তারপরে ওর এইটা করে কি লাভ, আদৌ কোনো ফিউচার আছে নাকি, তুই যে করছিস এরকমও তো হতে পারে ওর খেলা নাও হতে পারে, এরকম তো কোনো সিওরিটি নেই যে হবেই। এত পরিশ্রম করার পর হয়তো 0, কিছুই হলো না, তো না পড়াশুনো না খেলাধুলো এরকম হয়েছে। তারপরে আস্তে আস্তে যখন আমি নিজে বাইরে যাওয়া স্টার্ট করি, তখন তেমনি মা বাবাও ভীষণ ভয় পায়। আমি যেরকম ক্যাম্পে যখন যেতে হয় একবার দিল্লিতে, তখন বাজে 1:30 রাত্রি, তো তখন তো মাও কিছু করার নেই এখন এটা, তো তখন মা বাবাও ভয় পেয়ে গেছে যে রাত্রির 1:30টার সময় তুমি একা একা দিল্লির মতো জায়গায় তুমি ক্যাম্পে যাচ্ছ, একাই আমি পুরো উবেরে। তো এখন এটা অনেক আমার কাছে হ্যাবিট হয়ে গেছে, আমি একা একা সারাক্ষণ বাইরে যাই। বাট
বা রাত সংক্রান্ত কোনো অভিজ্ঞতা তোমার আছে কি? হ্যাঁ, ওই তো ক্যাম্পে যাওয়ার সময় আমি রাত্রে 1টা-1:30টায় ফ্লাইট থেকে নামি, নেমে তারপর আমি একাই উবের বুক করে যাই। তো তখন তো ভীষণই ভয় পায়, বাড়ি থেকেও সবাই ভয় পায়, শুধু বলছে যে লাইভ লোকেশন আমি কন্টিনিউ পাঠিয়ে যাচ্ছি, লাস্টে আমি বলে যাচ্ছি যে আপনি আমাকে জায়গা মতো পৌঁছে দিন। তোমার কোথাও মনে হয়নি যে তুমি তো একজন, মানে আমরা তো ধরো যে খেলোয়াড় খেলে সে একটু শক্তিশালী হয়, কোনোদিন মনে হয়নি যে আমি তো বেশ শক্তিশালী? এই জায়গাটাও তো আজকাল আসছে, মেয়েদের অর্থনৈতিক স্বনির্ভরতার পাশাপাশি আত্মস্বনির্ভর। তুমি একটা খেলোয়াড়, মানে আমি তোমার কোথাও আত্মবিশ্বাস? অ্যাকচুয়ালি আমি এত বাইরে বাইরে গেছি, তো 2009 থেকে আমি ফরেনে যাই, তো বাইরে বাইরে গেছি একা একা, তো আমার জিনিসটা পুরো হ্যাবিট হয়ে গেছে যেতে যেতে। আমি একা একা লিমা ফিমা আমার এখন অনেক হ্যাবিট হয়ে গেছে, এবং আমার এটা মনে হয়েছে যে বাইরে আমি যখন যাই অনেক বেশি ওদের সিকিউরিটি এবং অনেক জিনিস বাইরে অনেক বেটার, যেটা ইন্ডিয়াতে এখনো আসেনি। বাইরে ওরা এতটাই রেসপেক্ট করে। আমি ধরো যখন একা একা ফরেনেও যাচ্ছি, সেটাও খুব ভাল লাগছে। এখানে যেরকম একটা ভয় কাজ করে, সুতরাং আমাদের ভয় থেকে জয়। হ্যাঁ, আজকে ভয়ও লাগছে আবার ভালোও লাগে, মানে এরকম একটা ব্যাপার। ওইটাই তো জয়। সুতরাং আজকের দিনটা আমরা যেভাবে হই হই করে সেলিব্রেট করলাম, এবং বিভিন্ন জেনারেশন, পৌশালী একটু বড়, সুরঙ্গনা তার থেকে ছোট, সুতীর্থা আরো ছোট, এবং আমরা সবাই মিলে এই জেনারেশনটাকে ধরার চেষ্টা করলাম, এবং একেবারে গল্পের মতো করে প্রত্যেক জীবনের মধ্যে দিয়ে এবং চাওয়া পাওয়া এবং আগামী দিনে কি পাবো সেই আশাটুকু নেই কিন্তু আমাদের আজকের আলোচনা। আলোচনা শুধু করলে হবে না, পৌশালী বা সুরঙ্গনা বারবার বলেছে এক্সিকিউট করাটা এবং সেইগুলোকে বিশ্বাস করাটা খুব ঠিকই। আসলে বিশ্বাস যেটা করবো সেটাই কিন্তু রিফ্লেক্টেড হবে আমাদের। বদলটা তো আনতে হবে। ওই যতক্ষণ আমরা না বদলাচ্ছি, অনেক অনুষ্ঠান অনেক সেমিনার করলেও কিন্তু কিছু হবে না। বদলটা যদি নিজে থেকে হয়, ওই সেই আবারও ওই বিশ্বাস যে পারে সে আপনি পারে, এবং সেই পারাটা ফোটাতে, হ্যাঁ ফুলটা কিন্তু আপনাকেই ফোটাতে হবে, সেই বিশ্বাসটা নিয়ে। আর বিশ্বাস নিয়ে সমবেত যখন করে সময়টা চলে গেছে, মানে কিরকম একটা ফুরুত করে ফুরিয়ে গেল। আপনাদেরও মনে হচ্ছে, আমাদেরও মনে হচ্ছে সুরঙ্গনা যদি আরেকটু কথা বলতো, পৌশালী যদি আরেকটা গান শোনাতো, সুতীর্থা যদি আরেকটু কথা বলতো। আমার কিরকম মনে হচ্ছে পৌশালী এবং সুরঙ্গনা এমন একটা গান হতে পারে কি দুজনেই সুন্দর গায়। পৌশালী একদম প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, সবই তো সুন্দর গায়। পৌশালী পরপর দুটো রবীন্দ্রসঙ্গীতে শুনিয়েছি, পৌশালী একটা ফোক গাইবে। আমি জানি তো কখন আমার দিকে ফোক করে, সেটা সুরঙ্গনা সুর মেলাতেই পারে, বা সুরঙ্গনার যদি কোনো অন্য গান মনে হয় তাহলে সেটা থেকে আমরা ফোক দিয়ে শেষ করতে পারি। না পৌশালীদি ধরো না, আমি মাঝখানে যদি সাহস হয় আমি গলা মেলাবো। প্লিজ, সাহস সঞ্চয়। আমি অনেকক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত, কি হয় যে গানের কথা হলে আগে রবীন্দ্রসঙ্গীত মাথায় আসে, কিন্তু পৌশালীদি বসে আছে পাশে, রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া ঠিক হবে না, তাই আমি অন্য গান গাইছিলাম। তুমি ধরো না, আমি তোমার সাথে ধরে নেবো। আমি আজকে যেভাবেই আমরা সুরে সুরে শেষ করবো আজ। আমরা আরেকবার একটু বলে দিই যে, কারণ কি বলতো জয়শ্রী, আমরা এই সুরটুকু নিয়ে, সুরের রেশটুকু নিয়ে শেষ করব, তাই এই যে জমজমাট একটা নারী দিবসের আড্ডা হলো, স্টুডিওতে কে কে ছিল এতক্ষণ একেবারে আমরা যেভাবে বসেছি ঠিক যদি সেভাবেই বসি। ওখান থেকে জয়শ্রীদি এই কথাগুলো তো আপনার রোজ শোনেন, তাই এই গলাগুলোর সাথে পরিচিত। জয়শ্রীদির ঠিক পাশে সুতীর্থা, টেবিল টেনিস প্লেয়ার সুতীর্থা মুখোপাধ্যায়, যার ঝুলিতে একেবারে জাতীয় স্তরের পুরস্কার, তারপরে অভিনেত্রী, গায়িকা, আন্তর্জাতিক স্তরের পুরস্কার, একেবারেই তাই। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে আরো এক বন্দ্যোপাধ্যায়, পৌশালী, আর তারপরে আমি, শ্রীতমা মুখোপাধ্যায়। সবাই মিলে জমজমাট একটা কি বলবো আড্ডা। এই আড্ডার রেশটুকু গান ছাড়া হবে না। আর যা যা কথা বলেছি, গান এমন একটা মাধ্যম না, শক্তিশালী কথাকে আরো শক্তিশালী করতে পারে কিন্তু সুর, তাল, ছন্দ। তাই শেষটা হোক সুরে সুরে। আমি একটা শাহ আব্দুল করিমের গান গাইছি। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, এই মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে লয়ে সব ছাড়িয়া তোমাকে খোঁজে নেব, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে,
এই দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে, দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিমে বলে দয়া করো আমারে, বাউল আব্দুল করিমে বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, এই কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে।